আমার শেষ ইচ্ছা এই যে আমি আমার জীবনের শেষ রাত কোনো কুমারী মেয়ের সাথে কাটাতে চাই, যে তার নিজের ইচ্ছায় আমার সাথে থাকবে। এমন কি কোনো মেয়ে আছে যে আমার সাথে এক রাত কাটাতে প্রস্তুত? যখন এই কথাগুলো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মুখ থেকে বের হলো, তখন পুরো জেলে যেন নীরবতা নেমে এলো। কর্মকর্তারা একে অপরের দিকে তাকাতে লাগলেন। সিপাহীরা বলল, এই ইচ্ছা কেউ পূরণ করবে না। কিন্তু যেহেতু আইন অনুযায়ী কয়েদির শেষ ইচ্ছার প্রতি সম্মান জানানো জরুরি ছিল, তাই কয়েদি বলল, বাইরে ঘোষণা করিয়ে দিন। ঘোষণা করিয়ে দেওয়া হলো। কিন্তু বহু ঘণ্টা কেটে গেলেও কেউ এলো না। তখন কয়েদি এমন একটি পদক্ষেপ নিল যে সবাই হতবাক হয়ে গেল। সে ধীরে ধীরে জেলের একজন সুন্দরী তরুণী কর্মকর্তার দিকে ইশারা করে বলল, যদি বাইরে থেকে কেউ না আসে তবে আমি ওর সাথেই আমার শেষ রাত কাটাতে চাই। এই বাক্যটি শুনে পুরো জেল কর্মীরা স্তব্ধ হয়ে গেল। এটি একটি সত্য ঘটনা যা আপনাকে শেষ পর্যন্ত শ্বাস ধরে রাখতে বাধ্য করবে। আমার নাম অনিতা গেবি। আমি একজন সিনিয়র লেডি অফিসার। আমার জীবন আদালত, জেল এবং অপরাধীদের মধ্যে কেটে গেছে। কত মুখ দেখেছি, কিছু নির্মম, কিছু নিরীহ দেখতে, কিন্তু কয়েদি নম্বর ৮০৪ ছিল সম্পূর্ণ অন্যরকম। তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, যেন সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন। সে হাসতও না, কথাও বলতো না, যেন শব্দের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আমি তাকে পুরোপুরি নির্দোষও বলতে পারতাম না, আবার অপরাধীও না। তারপর একদিন আমি নির্দেশ পেলাম, কয়েদি নম্বর ৮০৪কে দুদিন পর ফাঁসি দেওয়া হবে এবং তোমাকে তার শেষ ইচ্ছা জানতে হবে। আমি ভাবলাম হয়তো সে তার কোনো প্রিয়জনের সাথে দেখা করার বা কোনো বিশেষ খাবার খাওয়ার অনুরোধ জানাবে। আমি নরমভাবে তার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম, অর্জুন, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? সে আমার চোখের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলল, আমার শেষ ইচ্ছা হলো আমি আমার শেষ রাত কোনো কুমারী মেয়ের সাথে কাটাই। আমি অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলাম, এত অস্বাভাবিক ইচ্ছা! এই কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছানো হল। আইন অনুযায়ী প্রতিটি কয়েদির শেষ ইচ্ছা শোনা হয়। তাই এসপি সাহেব শহরের মোড়ে, গলি এবং বস্তিগুলোতে ঘোষণা করিয়ে দিলেন, কয়েদি নম্বর ৮০৪, যাকে দুদিন পর মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার শেষ ইচ্ছা হিসেবে কোনো কুমারী মেয়ের সাথে এক রাত কাটাতে চায়। যদি কোনো মেয়ে নিজের ইচ্ছায় প্রস্তুত থাকে তবে যেন জেলে পৌঁছায়। ঘোষণাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ল, কিন্তু ঘণ্টা পেরিয়ে গেল, কেউ এলো না। তখন কয়েদি নীরবে একটি চমকপ্রদ পদক্ষেপ নিল। সে জেলের মহিলা কর্মচারী অঞ্জলি শর্মার দিকে ইশারা করে বলল, যদি বাইরে থেকে কেউ না আসে তবে আমি ওর সাথেই আমার শেষ রাত কাটাতে চাই। আমি অর্জুনকে নিয়ে এসপি সাহেবের অফিসে পৌঁছালাম। এসপি সাহেব তাকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর নরমভাবে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার শেষ ইচ্ছা কি? আমি চমকে উঠলাম। এসপি সাহেব এর আগে কোনো কয়েদির সাথে এত নরম সুরে কথা বলেননি, কিন্তু হয়তো তিনি বুঝতেন পেরেছিলেন যে কয়েদি নম্বর ৮০৪-এর ব্যাপারটা কিছুটা ভিন্ন। এখানে প্রায়শই ছোটখাটো অপরাধীরা বছরের পর বছর জেলে পচে, আর আসল অপরাধীরা শহরে স্বাধীনভাবে ঘোরাফেরা করে। অর্জুন গভীর নিঃশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে বলল, আমার শেষ ইচ্ছা এই যে আমি আমার জীবনের শেষ রাত কোনো কুমারী মেয়ের সাথে কাটাতে চাই, যে তার নিজের ইচ্ছায় আমার সাথে থাকবে। এই কথাগুলো শোনা মাত্রই যেন ঘরে সময় থেমে গেল। সব অফিসার একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন কয়েদি এমন অদ্ভুত কথা বলতে পারে। কিছু মুহূর্তের নীরবতার পর এসপি সাহেব তাকে গভীর দৃষ্টিতে দেখলেন। তারপর বললেন, বাবা, এই ইচ্ছা পূরণ করা সহজ নয়। কোনো মেয়ে এমন পরিস্থিতিতে আসবে যখন সে জানে যে তোমাকে পরের দিন সকালে ফাঁসি দেওয়া হবে। তোমার কাছে না আছে ধন সম্পদ, না কোনো পরিচিতি। তুমি একটি গরিব পরিবার থেকে এসেছ। অর্জুন, এমন ইচ্ছা অর্থহীন। তিনি এক মুহূর্ত থেমে যোগ করলেন, অন্য কোনো ইচ্ছা বলো, খাওয়ার বা কোনো প্রিয়জনের সাথে দেখা করার। আমরা পুরোপুরি চেষ্টা করব তোমাকে সেই সুবিধা দেওয়ার, কিন্তু এটা। অর্জুন শান্তভাবে বলল, স্যার, এটাই আমার শেষ ইচ্ছা, আর আমি একটি উপায় জানি যার মাধ্যমে এটি পূরণ হতে পারে। এসপি সাহেব চমকে তার দিকে তাকালেন। হয়তো তিনি আশঙ্কা করেছিলেন যে সে জেলের কোনো মহিলা কর্মচারীর দিকে ইশারা করে দেবে না তো। কিন্তু অর্জুন শুধু এতটুকু বলল, বাইরে ঘোষণা করিয়ে দিন, বাজারে, মোড়ে, বস্তিগুলোতে। যদি কোনো মেয়ে তার নিজের ইচ্ছায় আসে তবে বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিন। আমরা সবাই অবাক হয়েছিলাম, কিন্তু আইন আমাদের কয়েদির শেষ ইচ্ছাকে সম্মান জানাতে বাধ্য করে। তাই অবিলম্বে শহরের মোড়ে, গলি এবং আশেপাশের বস্তিগুলোতে ঘোষণা করিয়ে দেওয়া হলো,
কয়েদি নম্বর ৮০৪, যাকে দুদিন পর মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার শেষ ইচ্ছা হিসাবে কোনো কুমারী মেয়ের সাথে এক রাত কাটাতে চায়। যদি কোনো মেয়ে নিজের ইচ্ছায় প্রস্তুত থাকে তবে যেন জেলে পৌঁছায়। এই ঘোষণা সারা দিন ধরে প্রতিধ্বনিত হতে থাকল, শহরের প্রতিটি কোণে, প্রতিটি গলিতে। কিন্তু মন এটাই মানছিল যে কেউ এমন শর্তে কখনোই আসবে না। কিন্তু ১ ঘণ্টা পর একজন সিপাহী হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে বলল, স্যার, জেলের গেটে একজন মেয়ে কনের পোশাকে দাঁড়িয়ে আছে, তার সাথে একজন পণ্ডিতজিও আছেন। এই কথা শুনে আমি আর এসপি সাহেব দ্রুত গেটের দিকে এগিয়ে গেলাম। সামনে একটি তরুণী দাঁড়িয়েছিল, সবে মাত্র ১৭ বা ১৮ বছর বয়স হবে। মাথা থেকে পা পর্যন্ত কনের পোশাকে, পুরোপুরি সাজানো গোছানো। তার সাথে একজন পণ্ডিতজিও উপস্থিত ছিলেন, হাতে ছিল বিয়ের রেজিস্টার। আমরা সবাই হতবাক হয়ে গেলাম, এই মেয়েটি কে, আর সে কি সত্যি সেই কয়েদির ইচ্ছা পূরণ করতে এসেছে? এসপি সাহেব দৃঢ়তার সাথে জিজ্ঞাসা করলেন, পণ্ডিতজি, আপনি কে, আর এই মেয়েটি কে? পণ্ডিতজি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, সে সকালে আমার কাছে এসেছিল এবং বলল যে তাকে এখনই আমার সাথে জেলে যেতে হবে। আমি কারণ জানতে চাইলে সে বলল, যাকে দুদিন পর ফাঁসি দেওয়া হবে সে আমার প্রিয়জন, এবং আমি আমার নিজের ইচ্ছায় তার শেষ রাত তার সাথে কাটাতে চাই। পুরো কর্মীরা চুপ হয়ে গেল। পণ্ডিতজি কথা চালিয়ে গেলেন, আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম যে মা, এটা তোমার জীবনের একটি বড় সিদ্ধান্ত, ভেবে দেখো। কিন্তু সে তার জেদে অটল রইল। তার বক্তব্য ছিল এটাও তার শেষ ইচ্ছা এবং সে যে কোনো মূল্যে এটা পূরণ করতে চায়। আমরা সবাই হতবাক ছিলাম। সত্যিই কি অর্জুনকে কেউ এত ভালোবাসে যে তার সম্মান, সম্পর্ক এবং সমাজ সবকিছু ছেড়ে জেলের দরজা পর্যন্ত চলে এসেছে? ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হলো এবং মেয়েটিকে ভিতরে ডাকা হলো। কয়েদি নম্বর ৮০৪কেও সেল থেকে বের করে ঘরে আনা হলো। তারা দুজন কিছু মুহূর্ত একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর অর্জুন মুচকি হেসে বলল, এখন ওয়াদা পূরণের সময় এসেছে। দয়া করে একে আমার সেলে পাঠিয়ে দিন। শুধু এক রাত, সকালে যা হওয়ার হবে। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে আমার চোখে জল চলে এলো। হয়তো সত্যিকারের ভালোবাসা সত্যিই এমনই হয়, নির্ভীক, স্বার্থহীন। এসপি সাহেব আমার দিকে তাকালেন, হালকা সম্মতি দিলেন এবং বললেন, একে সেলে রেখে এসো, দরজা বন্ধ করে দাও। আমি নির্দেশ পালন করলাম। মেয়েটিকে সেলে ঢুকিয়ে দিলাম, দরজা বন্ধ করলাম, তালা লাগালাম এবং অফিসে ফিরে এলাম। মনে হচ্ছিল সে কয়েক ঘন্টার মধ্যেই ঘাবড়ে গিয়ে নিজে থেকেই বাইরে চলে আসবে, কিন্তু সময় কাটতে থাকলো এবং তারপর সেলের দিক থেকে মৃদু ফিসফিসানির আওয়াজ আসতে লাগলো, যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে। এক মুহূর্তের জন্য সন্দেহ হলো, কিন্তু আমি নিশ্চিত ছিলাম দরজায় খুব মজবুত তালা লাগানো ছিল। আমি আমার রুমে ফিরে এলাম, কিন্তু মনের অস্থিরতা বাড়তে থাকল। তারপর জেলের ভেতর থেকে একটি হৃদয় বিদারক চিৎকার শোনা গেল। আমি সাথে সাথে দৌড়ে গেলাম। সেলের ভেতর উঁকি দিলাম, সেই মেয়েটি দাঁড়িয়েছিল, ঘোমটা নামানো, শ্বাসপ্রশ্বাস অনিয়মিত, শরীর কাঁপছিল। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে কাঁপতে কাঁপতে বলল, আমাকে এখান থেকে বের করুন, আমি আর এখানে থাকতে পারব না। আমি অবাক হয়ে গেলাম, তুমি তো নিজের ইচ্ছা এসেছিলে, এখন কি হলো? সে কিছুই বলল না, শুধু নিজের জামা কাপড় শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল, যেন এমন কিছু দেখেছে যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। আমি দরজা খুললাম। সে বিদ্যুতের বেগে বাইরে বেরিয়ে গেল, কিছু না বলেই সেখান থেকে চলে গেল। আমি আবার দরজা বন্ধ করলাম, তালা লাগালাম এবং নীরবে অফিসে ফিরে এলাম। মন ভারাক্রান্ত ছিল, কিন্তু চোখে ঘুম নেমে এলো। সকাল হতেই এসপি সাহেব দ্রুত পায়ে রুমে প্রবেশ করলেন। রাগে বললেন, কয়েদি নম্বর ৮০৪ কোথায়? আমি চমকে উঠলাম, স্যার, সে তার সেলেই থাকবে। তিনি কঠোর স্বরে বললেন, নিজে গিয়ে দেখুন। আমার বুক দ্রুত ধরফর করতে শুরু করল। আমি সাথে সাথে সেলের দিকে ছুটলাম। দরজার বাইরে থেকে ডাকলাম, অর্জুন, দরজার কাছে এসো। কোনো উত্তর এলো না। চিন্তিত হয়ে ঝোড়কা দিয়ে ভেতরে উঁকি দিলাম। একজন পুরুষালী পোশাকে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। আমি দরজা খুলে কাছে গেলাম, তাকে উল্টে দিলাম, আর আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ অর্জুন নয়, বরং সেই মেয়েটি যে রাতে কনে সেজে এসেছিল। সেই মুহূর্তে এসপি সাহেবও ঘটনাস্থলে পৌঁছে গেলেন। দৃশ্যটি দেখেই তার মুখের রং উড়ে গেল। রাগে গর্জন করে উঠলেন, এসব কি তামাশা? অর্জুন কোথায়? আমি কিছুই বলতে পারলাম না, জীব যেন পাথর হয়ে গিয়েছিল। এসপি সাহেবের রাগ ছিল আকাশ ছোঁয়া। এসব তোমার গাফিলতি। যদি ডিউটি সামলাতে না পারো তবে এই উর্দি কেন পড়েছ? একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি জেল থেকে পালিয়ে গেল আর তোমার কোনো খবরই নেই।
আমার হুঁশ উড়ে গিয়েছিল। আমার দৃষ্টি সেই মেয়েটির দিকে স্থির হল, যে অর্জুনের জায়গায় শুয়েছিল, অজ্ঞান, নিশ্চল। এসব ছিল একটি ষড়যন্ত্র। অর্জুন আমাদের ধোঁকা দিয়েছিল। সে নিজেই কনের পোশাকে জেল থেকে বেরিয়ে গিয়েছিল, আর আমরা সবাই শুধু দর্শক হয়ে রইলাম। যে মেয়েটিকে আমি সত্যিকারের ভালোবাসা ভেবেছিলাম, সে এই কৌশলের অংশ ছিল। এখন প্রশ্ন হল, সেই মেয়েটির সাথে কি করা হবে? সে আমাদের সামনে বসেছিল, সম্পূর্ণ শান্ত, চেহারায় কোনো অনুশোচনা নেই, চোখে কোনো লজ্জা নেই। নরমভাবে বলল, আপনারা অর্জুনের সাথে অন্যায় করেছেন, সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না। আমি রাগের সাথে বললাম, সময় তা ঠিক করবে। সে আমার চোখে চোখ রেখে বলল, সময় সত্য সামনে আনবে, অর্জুন নির্দোষ। আমি তাকে তাকিয়ে রইলাম, কিন্তু সে একটুও নড়ল না। এসপি সাহেব কঠোর সুরে আদেশ দিলেন, অবিলম্বে পুরো শহরে সতর্কতা জারি করো, অর্জুনকে যে কোনো মূল্যে খুঁজে বের করো। যদি দুদিনের মধ্যে তাকে ধরা না যায়, তবে ওপরওয়ালাদের কি জবাব দেব? আমার বুক কাঁপছিল। আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম, আমি এত বড় ধোঁকা কিভাবে খেলাম? একজন কয়েদিকে বিশ্বাস করলাম, একটি মেয়ের কথায় আস্থা রাখলাম, আর এখন তারা সবাই আমাদের ধুলোয় উড়িয়ে চলে গেছে। একটাই রাস্তা বাকি ছিল, মেয়েটির বাবা মাকে খুঁজে বের করা, যাতে সত্য জানা যায়। কিন্তু তারপর আমি ভাবলাম, কেননা সরাসরি মেয়েটিকে জিজ্ঞেস করা যাক। আমি গভীর নিঃশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে বললাম, আমাকে তোমাকে দুটি প্রশ্ন করতে হবে, এবং আশা করি তুমি সত্যি উত্তর দেবে। সে সাথে সাথে বলল, জিজ্ঞেস করুন, আমি প্রতিটি প্রশ্নের সত্যি উত্তর দেব। আমি চমকে দেখলাম, সে তখনও অর্জুনকে স্বামী নয়, ভাই বলছিল। আমি কঠোর সুরে জিজ্ঞেস করলাম, সে কি সত্যিই তোমার ভাই, নাকি এটাও সেই ষড়যন্ত্রের অংশ ছিল? সে চুপ হয়ে গেল, যেন হৃদয় কিছু ভেঙে গেল। তারপর ধীরে ধীরে বলল, না, সে আমার আপন ভাই নয়। আমি তিক্ততার সাথে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি এসব কেন করলে? অর্জুনকে বিয়ে করলে কেন, আর এখন তাকে ভাই বলছো কেন? তোমরা দুজন আমাদের ধোঁকা দিয়েছ, কিন্তু মনে রেখো, আমরা তাকে খুঁজে বের করব। সে তখনও শান্তভাবে বসে রইল। আপনাদের যা ঠিক মনে হয় করুন, কিন্তু সে পালিয়ে যায়নি, সে ফিরে আসবে। সে জানে তাকে কোথায় যেতে হবে আর কোথায় নয়। আর সর্বোপরি এখন সে আমার স্বামী। আমি তার দায়িত্ব, সে আমাকে কখনো ছেড়ে যাবে না। তার আত্মবিশ্বাসী কথা আমাকে চমকে দিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার এত বিশ্বাস কেন যে সে ফিরে আসবে? সে ধীরে ধীরে বলল, কারণ আপনি যদি আমার পুরো গল্প শোনেন, তবে হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমি চুপ হয়ে গেলাম। মন বলছিল, এই মেয়েটি মিথ্যা বলছে না। সে বলতে শুরু করল, আমার নাম নাজিয়া, আমার বড় বোনের বিয়ে অর্জুনের সাথে ঠিক হয়েছিল। আমি শুনছিলাম, তার কণ্ঠস্বর ছিল নিচু, কিন্তু চোখে ছিল সত্য। অর্জুন ছোটবেলা থেকেই নির্ভীক ছিল। সে আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে ছিল। বাড়ির লোক তাকে পুরোপুরি বিশ্বাস করত। যখন আমার বোনের বিয়ে ঠিক হল, তখন তার আমাদের বাড়িতে আসা যাওয়া বেড়ে গেল। নাজিয়া আস্তে আস্তে কিন্তু দৃঢ়ভাবে বলে যাচ্ছিল। তারপর এক রাতে সব বদলে গেল। নাজিয়ার চোখ থেকে জল ঝরছিল, কণ্ঠস্বর কাঁপছিল। আমরা শুধু দুই বোন রুমে ছিলাম। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে লাগল। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম হয়তো আব্বু ফিরে এসেছেন। কিন্তু যখন জানালা দিয়ে উঁকি দিলাম, তখন আমার আত্মা কেঁপে উঠল। ৩-৪ জন খারাপ চেহারার লোক বাইরে দাঁড়িয়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা সাধারণ লোক নয়, এলাকার গুন্ডা ছিল। আমি ঘাবড়ে গেলাম, কিন্তু মনকে সান্ত্বনা দিলাম যে অর্জুন ভাই ভেতরেই আছেন। তারপর দরজার বাইরে থেকে একটি ভারী কণ্ঠস্বর এলো, দরজা খোল, না হলে ভেঙে দেব। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমরা দুজন মেয়ে একা আছি, চলে যাও। কিন্তু তাদের মধ্যে একজন হো হো করে হেসে বলল, আমরা জানি ভেতরে একটি ছেলে আছে, আমাদের বোকা বানানোর চেষ্টা করো না। অর্জুন ভাই সামনে এলেন, আমাকে চোখ দিয়ে ইশারা করলেন যেন আমি সাথে সাথে ভেতরে যাই। আমি ঘরে লুকিয়ে রইলাম, কিন্তু মন, মস্তিষ্ক, কান সব দরজায় নিবদ্ধ ছিল। তাদের মধ্যে একজন অসভ্য লোক অত্যন্ত ঘৃণ্য কথা বলল, কিন্তু অর্জুন নিজেকে নিয়ন্ত্রণ করলেন। সে একা ছিল, আর তারা 4 জন। কথা আপাতত থেমে গেল, কিন্তু এটা ছিল কেবল শুরু। পরের কয়েকদিন ধরে একই তামাশা চলতে থাকল। আব্বু বাইরে গেলেই সেই গুন্ডারা দরজার আশেপাশে ঘোরাঘুরি করত। আর তারপর এক রাতে সেই ঘটনা ঘটল, যা সব কিছু বদলে দিল।
আমার বড় বোন তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ জানালার কাঁচ ভাঙা শব্দ হলো। কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে অর্জুন ভাইও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি নিজের চোখে দেখলেন যে একজন বদমাশ জানালা পার হওয়ার চেষ্টা করছে। ব্যাস, মর্যাদা ও রাগের ঝড় উঠল। অর্জুন মোকাবিলা করলেন, ধস্তাধস্তি হল, আর সেই ঝগড়ার মধ্যে আমার বোন মারা গেল। অর্জুনের হাতে এমন একটি অপরাধ হয়ে গেল যার শাস্তি তাকে মৃত্যুর রূপে পেতে হল। কিন্তু সত্যিটা হল, আসল অপরাধী আজও স্বাধীন। নাজিয়ার কণ্ঠস্বর কাঁপছিল। অর্জুন কোনো অপরাধ করেনি, সে আমাদের সম্মান বাঁচিয়েছিল। যদি আমরা কোনো প্রভাবশালী পরিবারের হতাম, তবে হয়তো ন্যায়বিচারও সহজে মিলত। তারপর সে এমন একটি কথা বলল যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। অর্জুনের মা আমাকে বলেছিলেন, যদি একটি মেয়ের আত্মত্যাগ করে আমার ছেলে বাঁচতে পারে, তবে আমি সেই আত্মত্যাগ করব, আর আমি মানা করতে পারিনি। আমি স্তব্ধ হয়ে গেলাম, যেন কেউ আমার অস্তিত্বকে থামিয়ে দিয়েছে। নাজিয়ার কণ্ঠে এখন স্থিতি ছিল। আমরা প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী নিয়েছিলাম। অর্জুন শহরের একজন বড় উকিলের কাছে গেল, সেই উকিল যার প্রাণ সে একবার বাঁচিয়েছিল। সেই উকিল অর্জুনের আবেদন শুনলেন, আদালতে গেলেন, মামলা লড়লেন, আর তারপর একদিন সত্য সামনে এলো। অর্জুন নির্দোষ প্রমাণিত হল। আদালত স্পষ্ট ভাষায় বলল, কয়েদি নম্বর ৮০৪কে সসম্মানে মুক্তি দেওয়া হল। এই রায় ছিল একটি অলৌকিক ঘটনা, ভালোবাসা, সত্য এবং আত্মত্যাগের জয়। আমি চুপচাপ বসেছিলাম, কিছু বলার সাহস ছিল না। অর্জুনের মায়ের বিশ্বাস, নাজিয়ার আত্মত্যাগ এবং একজন যুবকের নীরবতা সব কিছু আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। এই ঘটনা আজও আমার মনে জীবন্ত। যখনই মনে পড়ে, আত্মা কেঁপে ওঠে।